প্রিয় শ্রোতা বন্ধু, গল্পের জলছাপ অডিও স্টোরিজ চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা কামরার মামলা। হেমেন্দ্র কুমার রায় জন্মগ্রহণ করেন 2রা সেপ্টেম্বর 1888 সালে, মৃত্যু 18 এপ্রিল 1963 সালে। প্রধানত তার কিশোর সাহিত্যের জন্যই তাকে আমরা আজও মনে রেখেছি। তার শ্রেষ্ঠ উল্লেখযোগ্য চরিত্র গোয়েন্দা জুটি জয়ন্ত মানিক, অ্যাডভেঞ্চার প্রিয় দুই বন্ধু বিমল কুমার আর ইন্সপেক্টর সুন্দরবাবু। লেখকের এই সকল কৃতিত্বকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের গল্প। গল্পের বিভিন্ন চরিত্রে আলিফ, রাজ, আমান, সাদ্দাম, রিক আর টিকে। তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প কামরার মামলা। রাজা সাহেবের আমন্ত্রণ গিয়েছিলাম দেশীয় রাজ্য সেরাইকেলায়। সেখানকার চৈত্র পরবে বিখ্যাত ছৌ নাচ দেখবার জন্য। জয়ন্ত এবং আমি, অর্থাৎ মানিক। সত্যই সে নৃত্য উৎসব দেখবার মতো। সংস্কৃতের নৃত্যকে দেওয়া হয়েছে একরকম সঙ্গীতের মর্যাদা, কেননা তাকে বলা হয়েছে দৃশ্য সঙ্গীত, অর্থাৎ যে গান চোখে দেখা যায়। সেরাইকেলার নাচ দেখে এ নামের সার্থকতা বুঝতে পারলুম। সেরাইকেলা থেকে বন জঙ্গল এবং এ পাহাড় সে পাহাড়ের আশপাশ দিয়ে একটি পথ সর্পিল গতিতে এসে পৌঁছেছে সিনি জংশন স্টেশনে। সেখান থেকে ধরলাম কলকাতার ট্রেন। তখন সন্ধ্যা উতরে গিয়েছে। চাঁদের আলোয় মাখানো ছিল মধুযামিনীর স্বপ্ন। সেকেন্ড ক্লাসে দুখানা আসন রিজার্ভ করা ছিল। উপরকার বাঙ্কে একজন অ্যাংলো ইন্ডিয়ান ছাড়া আর কেউ ছিল না। লোকটার গায়ের রং আমাদের চেয়ে কালো হলে কি হয়, আমাদের পোশাক দেখে বোধ করি তার কোট প্যান্টালুনের আভিজাত্যে আঘাত লাগলো। কারণ আমরা কামরায় পদার্পণ করতেই সে মুখে বিরক্তির ভাব ফুটিয়ে তুলে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। নিচেকার আসনের একটা কোণ অধিকার করে বসেছিলেন একটি হৃষ্টপুষ্ট লোক। ঠোঁটের উপর তার চার্লি চ্যাপলিন গোঁফ। সাজ পোশাক দেখলে তাকে ফিরিঙ্গি বলে মনে হয়। তার পাশেই উপবিষ্ট একটা কালো মিশমিশে রোমশ কুকুর। তিনি তার গায়ে আদর করে হাত বুলিয়ে দিচ্ছিলেন। কুকুরটার দিকে আমি কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করছি দেখে লোকটির মুখে ফুটল ঈষৎ হাসির রেখা। আমি ইংরেজিতে জিজ্ঞেস করলুম, ওটা কোন জাতের কুকুর? চীন দেশে চৌচৌ কুকুর, ভারতে বড় একটা দেখা যায় না। তার মুখে পরিষ্কার বাংলা কথা শুনে বুঝলুম তিনি ফিরিঙ্গি নন। গাড়ি যখন ছাড়ে হন্তদন্তের মতো কামরা এসে উঠলেন আর এক ভদ্রলোক। তার বয়স 50-এর উপরে, আকারে মাঝারি, মাথায় অযত্ন বিন্যস্ত কাঁচা পাকা চুল, চোখে পুরো কাচের চশমা, পরনে ধুতি আর পিরান, এক হাতে একটি ছোট ব্যাগ ও আর এক হাতে একটা মোটা কিতাব। চেয়ার ও হাবভাব অতিশয় গম্ভীর। ভদ্রলোক এসেই কুকুরের মালিকের পাশে গিয়ে বসে পড়লেন এবং তারপর অন্য কোনো দিকে না তাকিয়েই হাতের বইখানার খানকয় পাতা উল্টে দৃষ্টি নিবদ্ধ করলেন তার দিকেই। লোকটি নিশ্চয়ই গ্রন্থকিট। গাড়ি ছেড়ে দিলে জয়ন্ত জানলার ভিতর দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। পরিপূর্ণ জ্যোৎস্নার সমারোহের ভিতর দিয়ে গাড়ি ছুটে চলেছে। দিকে দিকে ফুটে উঠছে কবিত্বের ছবি। জয়ন্তের চোখ আর মন সেই ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল দৃশ্যপট নিয়েই নিযুক্ত হয়ে রইল। আমি ততক্ষণে কুকুরের মালিকের সঙ্গে ভাব জমিয়ে ফেলেছি। তার নাম ইন্দুলাল সিংহ। যাতে বিহারি এবং বিহারের আরও অনেকেরই মতো তিনিও পরিষ্কার বাংলায় কথাবার্তা বলতে পারেন। কলকাতার একটি বিখ্যাত প্রতিষ্ঠানের কর্মকর্তা। কার্যসূত্রে আদ্রায় গিয়েছিলেন এবং সেখান থেকে ধরেছেন কলকাতা ট্রেন। তিনিও ছৌ নাচ দেখেছেন। শুনে তাই নিয়ে তার সঙ্গে খানিকক্ষণ আলোচনা হলো। আমার মতো ইন্দুবাবুরও ছৌ নাচ খুব ভালো লেগেছে। ইতিমধ্যেই ট্রেন এসে থামলো টাটানগর স্টেশনে। উপরের বাঙ্ক ছেড়ে নেমে পড়ে ফিরিঙ্গিটা কামরা থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। তার সঙ্গে কোনো মোটঘাট নেই।
বোধহয় সে রেলেই কাজ করে। ইন্দুবাবু জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, বাইরে যেন কিসের গোলমাল শোনা যাচ্ছে না? জয়ন্ত বললে, হ্যাঁ, একবার দেখে আসি। সে গাড়ি থেকে নেমে গেল। গ্রন্থকিট মশাই নিজের কেতাব নিয়েই মেতে রইলেন। দুনিয়ার সব গোলমাল যেন তার কাছে একেবারেই তুচ্ছ। বইখানার চকচকে মলাটের উপরে ইংরেজিতে লেখা রয়েছে, ওয়ার্কস অফ উইলিয়াম শেক্সপিয়ার। একটা দুর্ঘটনা সাড়া পেলুম। সঙ্গে সঙ্গে মনে জাগলো সেই পুরাতন প্রশ্ন, জয়ন্ত কি চুম্বকের মতো অপরাধীকে আকর্ষণ করে? জয়ন্ত পেশাদার পুলিশ নয়, শখের গোয়েন্দা মাত্র। তবু প্রায়ই দেখেছি তার উপস্থিতির সঙ্গে সঙ্গে অপরাধ বা অপরাধীর সন্ধান পাওয়া যায়। কোনো অপরাধীর সন্ধানে আমরা এদিকে আসিনি, হালকা মনে এসেছিলাম বেড়াতে আর নাচ দেখতে। কিন্তু এখানেও পাওয়া গেল এক নিষ্ঠুর অপরাধীর রক্তাক্ত নমুনা। জয়ন্ত গাড়ি থেকে নেমে যাওয়ার পর আমিও জানলা পথে মাথা গলিয়ে দেখলাম স্টেশনে এক বৃহৎ জনতা শশব্যস্ত হয়ে এদিকে ওদিকে ছোটাছুটি ও চেঁচামেচি করছে। প্রত্যেক লোকের ভাব রীতিমতো ত্রস্ত। জনতার মধ্যে রয়েছে রেল পুলিশেরও অনেক লোক। একজনকে ডেকে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি মশাই? লোকটা দ্রুত পদে চলে যেতে যেতে বললে, খুন হয়েছে, খুন। কথাটা গ্রন্থকিট মশাইয়েরও কানে গেল। তিনি চমকে উঠে বই থেকে মুখ তুলে বললেন, কে খুন করলে কাকে? ইন্দুবাবু চৌচুয়ের মাথা চাপড়াতে চাপড়াতে বললেন, ও প্রশ্নের জবাব দেওয়ার লোক এখানে নেই। ভদ্রলোক বইখানা আবার মুখের উপর তুলে ধরলেন। খানিকক্ষণ পরে জয়ন্ত ফিরে এলো। তার মুখে যা শুনলুম তা হচ্ছে এই, মারা পড়েছেন বুলচন্দানি নামে এক সিন্ধি ভদ্রলোক। তিনি কলকাতার নামজাদা রত্ন ব্যবসায়ী। ব্যবসা সূত্রে চক্রধরপুরে এসে ফিরে যাচ্ছিলেন কলকাতায়। তার অনুচর ছিল তৃতীয় শ্রেণীর কামরায়। সে টাটানগরে এসে প্রথম শ্রেণীর কামরায় আবিষ্কার করেছে মনিবের মৃতদেহ। রক্তে কামরা ভেসে যাচ্ছে এবং বুলচান্দানির বুকে বিদ্ধ হয়ে আছে একখানা ছোরা। কামরায় আর কেউ নেই। অনুচর বলে তার মনিবের সঙ্গে ছিল কয়েকখানা হীরা, মানিব্যাগ ও হাতঘড়ি। হীরা আর ঘড়ি অদৃশ্য। মানিব্যাগটা পড়ে আছে, কিন্তু তার ভিতরটা শূন্য। জনৈক যাত্রী দেখেছে, ট্রেন যখন ধীরে ধীরে সিনি স্টেশনে প্রবেশ করছিল তখন কোনো লোক একটা কামরা থেকে নেমে পড়ে তাড়াতাড়ি গিয়ে উঠেছিল এই গাড়িরই অন্য একটা কামরায়। পুলিশের লোক এখন প্রত্যেক কামরায় সেই লোকটাকে সন্ধান করছে। মিনিট তিন পরেই আমাদের কামরারও সামনে এসে দাঁড়ালো জন কয়েক পুলিশের লোক। দুজন ইন্সপেক্টর ভেতরে ঢুকে বললে, আপনার টিকিট দেখি। আমরা টিকিট দেখালুম। টিকিট দেখে ইন্সপেক্টরের মুখ গম্ভীর হয়ে উঠল। সে হুকুম দিলে কামরার ভিতরে খানা তল্লাশি চালাবার জন্যে। পুলিশের লোকজনরা প্রথমে আমাদের মালপত্র এবং তারপর প্রত্যেকের জামা কাপড় হাতে দেখতে লাগলো। তারপর আচম্বিতে আমাদের চমকিত দৃষ্টির সামনে সেই গ্রন্থকিটের পকেটের ভিতর থেকে বেরিয়ে পড়ল একখানা রক্তমাখা রুমালে জড়ানো একটা হাতঘড়ি। ইন্সপেক্টর কঠোর স্বরে জিজ্ঞাসা করলে, আপনার পকেটে ঘড়ি কেন? ভদ্রলোক প্রথমটা স্তম্ভিতের মতো হয়ে গেলেন। তিনি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। ইন্সপেক্টর বললে, ন্যাকামি রাখুন, জবাব দিন, এ ঘড়ি আপনার পকেটে এলো কেমন করে? ভদ্রলোক হতভম্বের মতো মাথা চুলকোতে চুলকোতে ক্ষীণ স্বরে বললেন, জানি না তো। বটে, জানেন না? আপনার রুমালে রক্ত কেন? ও রুমাল আমার নয়। চমৎকার সাফাই। আপনার নাম কি? আগে গৌরীচরণ ঘোষাল। কোথায় থাকেন? খড়গপুরে। কি করেন? আগে স্কুল মাস্টারি। এখানে কেন? সেরাইকেলায় আমার জামাই বাড়ি, মেয়ের অসুখ শুনে দেখতে এসেছিলাম। তারপর যাবার সময় রোজগার করে ফিরে যাচ্ছেন। এখন হিরেগুলো কোথায় লুকিয়ে রেখেছেন বলুন দেখি। আগে মশাই, আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। চোপড়াও বদমাইশ, পুলিশের কাছে এই সব ধরিবাজি খাটবে না। এই সেপাই,
আসামির হাতে হাত করে দিয়ে ফাঁড়িতে নিয়ে চলো। ভয়ে লজ্জায় অপমানে গৌরীবাবু কেঁদেই ফেললেন, কিন্তু পুলিশের কাছে চোখের জল ব্যর্থ। তাকে পাহারালাদেরই সঙ্গে যেতে হলো। আরো বেশ খানিকক্ষণ পরে ট্রেন আবার চলতে শুরু করলো। এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় প্রথম কিছুক্ষণ আমরা স্তম্ভিত হয়ে বসে রইলাম। তারপর ইন্দুবাবু বললেন, এই যেন অবিশ্বাস্য ব্যাপার। লোকটির বাইরের পরিচয় নিরীহ স্কুল মাস্টার, আর তার পকেটে পাওয়া গেল কিনা চোরাই মাল। মানুষটি নাকি কঠিন। জয়ন্ত এতক্ষণ ঘুম হয়ে বসে এক মনে কি যেন চিন্তা করছিল। ইন্দুবাবুর কথা শুনে মুখ তুলে মৃদু হাস্য করলে। আমি বললাম, সত্য কথা? গৌরীবাবুর ভিতর থেকে হত্যাকারীর চেহারা আবিষ্কার করা অসম্ভব বলাও চলে। জয়ন্ত বললে, না মানিক, অসম্ভব নয়। আকৃতির উপরে প্রকৃতি নির্ভর করে না। সুন্দর দেহ বাস করতে পারে অসুন্দর মন। ধরো, এই গাড়িতে আছি আমরা তিনজন, তুমি, আমি, ইন্দুবাবু। আমাদের দেহ সবাই দেখছে, কিন্তু আমাদের মনকেও দেখতে পাচ্ছে না। অথচ মনই হচ্ছে ক্রিয়ার কর্তা, দেহ উপলক্ষ মাত্র। তোমার বা আমার বা ইন্দুবাবুর মন কি করতে পারে বাইরে থেকে সেটা জানবার উপায় নেই। ইন্দুবাবু হাসতে হাসতে বললে, না মশাই, খানকয় হীরের লোভে আমার মন কখনোই নরহত্যা করতে চাইবে না। তবে আপনি যা বললেন যুক্তিসঙ্গত, মনে হচ্ছে রহস্যময়। নিরীহ স্কুল মাস্টারের মনেও খুন করবার প্রেরণা জাগে। জয়ন্ত আর কিছু না বলে বাইরের দিকে মুখ ফেরালে। ধু ধু প্রান্তর পরিণত হয়েছে যেন বিরাট জ্যোৎস্না সরোবরে। মাঝে মাঝে তার দেখা যাচ্ছে যেন কালীকুঞ্জের স্বপ্নদ্বীপ। ইন্দুবাবু আসন ত্যাগ করে বাথরুমের ভিতর গিয়ে দরজা বন্ধ করলেন। চীনা চৌচৌ কুকুরটা এতক্ষণ পরে আমাদের দিকে তদারক করতে এলো। একবার আমার আর একবার জয়ন্তের পা ছুঁকে পরীক্ষা করলে। পরীক্ষার ফল বোধহয় সন্তোষজনক। কুকুরটা বড়ই আদুরে। জয়ন্ত তার মাথায় হাত বুলিয়ে দিতেই সে তার জানোর উপরে দুই পা তুলে দিয়ে লেজ নেড়ে আনন্দ প্রকাশ করতে লাগলো। আমি তার জন্য কিছু খাবারের খোঁজে টিফিন বাক্সটা খুলে ফেললাম। আমিও কুকুর ভালোবাসি। এমন সময় ইন্দুবাবু বাথরুমের ভেতর থেকে বেরিয়ে এসে ধমক দিয়ে ডাকলেন, জনি, জনি। কুকুরটা ছুটে গেল মনিবের কাছে। ইন্দুবাবু সচমকে বলে উঠলেন, জনি, তোর বকলেসটা কোথায় গেল? জয়ন্ত হো হো করে হেসে উঠে বললে, আমার কাছে। কেন? বকলেসটা পরীক্ষা করছি। মানে? দেখছি এটা অসাধারণ বকলেস, ফরমাস দিয়ে তৈরি, এর ভিতরটা ফাঁপা। হঠাৎ ইন্দুবাবুর মুখের উপর থেকে সরে গেল শান্ত ভদ্রতার আবরণ এবং সেখানে ফুটে উঠল তার হিংস্র মনের কুৎসিত আভাস। ক্রুদ্ধ স্বরে তিনি বললেন, আপনি কি বলতে চান? জয়ন্ত কিছুই বলতে চাইলে না, কেবল বগলেসটা নিয়ে আসনের গদির উপরে ঝাড়তে লাগলো। বিদ্যুতের মতো চাকচিক্য নিয়ে গদির উপরে ঝরে পড়ল কয়েক খণ্ড স্ফটিক চোরাই হীরা। ভীষণ এক চিৎকার করে ইন্দুবাবু জয়ন্তের উপর ঝাঁপিয়ে পড়বার উপক্রম করলেন। জয়ন্ত দাঁড়িয়ে উঠে এক ধাক্কায় তাকে ফেলে দিয়ে কঠিন কণ্ঠে বললে, আমার পরিচয় তুমি জানো না, চুপ করে বসে থাকো। মানিক, গাড়ি পরের স্টেশনে থামলেই তুমি নেমে গিয়ে পুলিশ ডেকে আনবে। বুলচন্দানীকে খুন করেছে এই ইন্দু। ট্রেন আবার ছুটছে। কামরার ভিতরে কেবল আমি ও জয়ন্ত। জয়ন্ত বলতে লাগলো, ইন্দু নিশ্চয়ই পুরাতন পাপী। নরহত্যা ও চুরির জন্য সে আগে থেকেই প্রস্তুত হয়ে এসেছিল। পুলিশ খুব সহজে টোপ গিলেছে। রক্তাক্ত রুমাল আর হাতঘড়ির উপরে নির্ভর করে গৌরীবাবুকে গ্রেফতার করেছে। কিন্তু আমি এত সহজে ভুলিনি।
কারণ তার আগেই আমি একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম। নিহত বুলচন্দানির কামরায় গিয়ে রক্তাক্ত মেঝের উপরে আমি দেখেছিলাম কুকুরের কয়েকটা পদচিহ্ন। সে কামরায় কোনো কুকুর ছিল না, তবে সেই পদচিহ্ন কোথা থেকে এলো? নিশ্চয়ই কুকুর ছিল হত্যাকারীর সঙ্গে। বুঝতেই পারছো, তারপর থেকে আমার সন্দেহ আকৃষ্ট হয়েছিল কার দিকে? ইন্দুর কুকুরই তাকে ধরিয়ে দিয়েছে। ইন্দু যখন বাথরুমে যায় তখন আমি তার কুকুরটাকে পরীক্ষা করবার সুযোগ পেলাম। স্পষ্ট দেখলাম তার থাবায় রয়েছে রক্তের দাগ। আমার সন্দেহ পরিণত হলো দৃঢ় ধারণায়। বুঝলাম ইন্দুই পুলিশকে বিপথে চালনা করবার জন্যে বেচারা গৌরীবাবুর পকেটে হাতের কায়দায় চালিয়ে দিয়েছিল রুমাল ও ঘড়িটা। কিন্তু আসল চোরাই মাল গেল কোথায়? পুলিশের খানা তল্লাশির ফলে ইন্দুর কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। আর চোরাই মাল না পেলে ইন্দুর বিরুদ্ধে কোনো মামলায় জারি করা চলবে না। তখন আমার লক্ষ্য পড়ল কুকুরটার বকলেসের উপরে। সেটা বিশেষ কৌশলে তৈরি, ফরমাসি বকলেস। ভিতরটা ফাঁপা। হাতের চাপ দিয়ে অনুভব করলাম তার মধ্যে রয়েছে কতগুলো কঠিন জিনিস। তারপর আর কিছু বলা বাহুল্য। শেষ হলো আজকের গল্প কামরার মামলা। জয়ন্তের চরিত্রে আমান, মানিকের চরিত্রে সাদ্দাম, পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে আলিফ ও ইন্দুবাবুর চরিত্রে টিকে, গৌরীবাবুর চরিত্রে রাজ, জনঐক্য প্ল্যাটফর্মের লোক রিক, গল্পের পোস্টার, সাউন্ড এফেক্ট এবং সমগ্র পরিচালনা টিম গল্পের জলছাপ অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আরও মোটিভেট করে নতুন গল্প আনতে। ফিরে আসবো আবার নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।